গল্প রইল প্রেমের নিমন্ত্রণ লিখেছে ইয়োস্টা রিমো পর্ব 11। আর্জেন্টিনার জয়ের উচ্ছ্বাসে তখন পুরো ছাদ যেন এক অদ্ভুত আলোড়নে কাঁপছে। নীল সাদা পতাকা দুলছে, বিহানের চিৎকারে ছাদের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত মুখর হয়ে উঠছে। সে একবার আনন্দে লাফিয়ে উঠছে, মোবাইলে ভিডিও করছে, আবার গোলের মুহূর্তটা নিয়ে নতুন করে উত্তেজিত আলোচনায় মেতে উঠেছে। চারদিকে এত আনন্দ, এত শব্দ, এত হাসি, যেন রাতটা আর স্রেফ একটা রাত নেই, ছোট্ট এক উৎসবে পরিণত হয়েছে। কিন্তু সেই উৎসবের মাঝখানেই বেলা যেন অদৃশ্য হয়ে যেতে চাইছিল। সে দাঁড়িয়েছিল ভিড়ের সামান্য বাইরে, ঠোঁটের কোণে খুবই ক্ষীণ এক টুকরো হাসি টেনে। আর্জেন্টিনা জিতেছে, যে মেয়েটা এই জয়ের অপেক্ষায় গতকাল থেকে ছিল, গোল হলেই যে সবার আগে চেঁচিয়ে ওঠার কথা, সেই মেয়েটার মুখে আজ আনন্দের সেই স্বতঃস্ফূর্ত আলো নেই। তার ভেতরের ঝড় যেন বাইরের সব উল্লাসকে মুছে দিয়ে একরাশ ক্লান্ত, নীরব, ভারী শূন্যতা এনে বসিয়েছে। আর ঠিক সেই কারণেই আরও কিছুক্ষণ এই ভিড়ের মাঝে দাঁড়িয়ে থাকা তার পক্ষে সম্ভব হচ্ছিল না। এরা তখনও বিহানের সঙ্গে খুনসুটিতে ব্যস্ত। বিহান পতাকা নেড়ে চিৎকার করে বলছে, আজকে কিন্তু কেউ ঘুমাবে না। আর্জেন্টিনা জিতেছে মানে আজকে ছাদে উদযাপন চলবে রাতভর। এই কোলাহলের ভেতর বেলা খুব ধীরে, খুব স্বাভাবিক ভঙ্গিতে সবার দৃষ্টি এড়িয়ে একটু একটু করে সরে এলো। তার বুকের ভেতরটা কেমন শক্ত হয়ে আছে, মনে হচ্ছে আর এক মুহূর্ত যদি এখানে দাঁড়িয়ে থাকতে হয়, তাহলে হয়তো এই জোর করে ধরে রাখা হাসিটুকুও শেষ নিঃশেষ হয়ে যাবে। সে ধীরে ধীরে চারপাশে তাকালো, কেউ তাকে খেয়াল করছে কিনা দেখার জন্য। তারপর ওনার এক প্রান্ত বুকের কাছে চেপে ধরে ধীরে ধীরে সিঁড়ির দিকেই হাঁটা দিল। তার পায়ের শব্দ খুব মৃদু, মুখে স্বাভাবিক ভাব রাখার চেষ্টা আছে, কিন্তু ভেতরে ভেতরে সে যেন পালিয়ে যাচ্ছে। সিঁড়ির মুখে পৌঁছে একবারও পেছনে তাকালো না বেলা, কারণ সে জানে যদি একবারও পেছনে তাকায়, যদি কারো চোখে চোখ পড়ে যায়, যদি কেউ প্রশ্ন করে কোথায় যাচ্ছিস, তাহলে হয়তো আর নিজেকে ধরে রাখতে পারবে না। তাই মাথা নিচু করে সে দ্রুত প্রথম ধাপটায় পা রাখল। দোতলায় ল্যান্ডিংয়ে পা রাখতেই বেলা থেমে গেল। এখানে আলো অনেক নরম, করিডোরে হলুদাভ লাইটের চারপাশে একটা শান্ত স্থির আবহ তৈরি হয়েছে। উপরের উল্লাসের শব্দ এখানে ভেসে আসছে ঠিকই, কিন্তু অনেক দূরের মতো, যেন অন্য কোনো জগতের আওয়াজ। এই নিস্তব্ধতা যেন বেলার বুকের ভেতরে জমে থাকা চাপা আর্তনাদটাকে আরও স্পষ্ট করে তুলল। সে খুব ধীরে একপাশের দেয়ালে হাত রাখল, বুক ভর্তি একটা দীর্ঘ নিঃশ্বাস টেনে নিজেকে সামলানোর চেষ্টা করলো। কিন্তু সেই শ্বাসটাও কেমন ভেঙে ভেঙে বেরিয়ে এলো। চোখের কোণে জমে থাকা জ্বালাটা আবারও ফিরে এসেছে। এতক্ষণ জোর করে চেপে রাখা কান্নাটা যেন সুযোগ পেয়েই আবার গলা পর্যন্ত উঠে আসতে চাইছে। না, কাঁদা যাবে না, নিজেকে শক্ত করে বুঝালো বেলা। এই বাড়িতে, এই রাতে, এই আনন্দের মধ্যে সে আর একবার ভেঙে পড়তে চায় না। কারো সামনে নয়, বিশেষ করে সায়রের সামনে তো নয়ই। সে ধীরে ধীরে করিডোর পেরিয়ে পাশের ছোট বারান্দাটার দিকে এগিয়ে গেল। এই বারান্দাটা বাড়ির দোতলায়, ছাদের সিঁড়ির বাদিক ঘেঁষে। খুব বড় কিছু নয়, সামান্য জায়গা, সামনে অন্ধকার রাত, দূরে রাস্তার অস্পষ্ট আলো, আর উপরের দিক থেকে ভেসে আসা আনন্দের শব্দ। কিন্তু এই মুহূর্তে বেলার কাছে জায়গাটা পরম আশ্রয়ের মতো মনে হলো। রেলিংয়ের কাছে গিয়ে দাঁড়াতেই রাতের ঠান্ডা বাতাস এসে তার মুখে লাগলো। বেলা চোখ বন্ধ করলো। বাতাসটা যেন গরম, জ্বালা করা চোখের পাতায় সামান্য শান্তি ছুঁয়ে দিল। সে দুহাতে রেলিং শক্ত করে ধরে দাঁড়িয়ে রইল। মনে হচ্ছিল ভেতরের সব কিছু কেমন এলোমেলো হয়ে গেছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে না, অথচ বুকের ভেতর ভার জমে আছে এমনভাবে যেন কেউ পাথর বসিয়ে দিয়েছে। সায়র ভাই মনে মনে নামটা উচ্চারণ করতেই বেলার চোখের কোণটা আবারও পুনরায় জ্বলে উঠল। না, এভাবে ভাবা যাবে না। সে তো ঠিকই করে ফেলেছে। আজ থেকে আর নয়, কোনো বাড়তি কথা নয়, কোনো অকারণ খুনসুটি নয়,
কোনো অদ্ভুত আশাও নয়। নিজের অনুভূতিগুলোকে নিজের কাছেই আটকে রাখতে হবে। এটাই ভালো, এটাই নিরাপদ। কিন্তু মন কি এত সহজে মানে? যতই নিজেকে বুঝাতে চাই, ততই সন্ধ্যার সেই মুহূর্তগুলো চোখের সামনে ফিরে আসে। রূপসার পাশে দাঁড়ানো সায়র, রূপসার সঙ্গে তার স্বাভাবিক কথা বলা, পরিবারের সবাই স্বাভাবিক গ্রহণযোগ্যতা, সব কিছু মিলিয়েই বেলার বুকের ভেতরে তখন যে ব্যথাটা জন্মেছিল সেটা এখনও একই রকম ধারালো, আর তার থেকেও বড় যন্ত্রণা। এই কষ্টটা সে কাউকে বলে পারবে না, কারো কাছে না, এমনকি ইরার কাছেও না। কারণ কি বলবে সে? বলবে যে সে নিজের অজান্তেই এমন একজন মানুষকে ভালোবেসেছে যাকে ভালোবাসার কোনো অধিকার তার নেই। না, কোনো কথাই বলা যাবে না। বেলার চোখের কোণ থেকে এবার সত্যি একটা উষ্ণ অশ্রু বিন্দু গড়িয়ে পড়ল। সে দ্রুত হাত তুলে মুছে ফেলল। তারপর আরেকবার নিজেকে শক্ত করার জন্য গভীর শ্বাস নিল। ঠিক তখনই খুব মৃদু কিন্তু স্পষ্ট সিঁড়ির উপর থেকে আরেক জোড়া পায়ের শব্দ ভেসে এলো। ধীর স্থির। বেলার পুরো শরীর যেন এক মুহূর্তে জমে গেল। বেলার আঙুলগুলো রেলিংয়ের উপর আরও শক্ত হয়ে বসল। বুকের ভেতর ধক করে উঠল। সে পেছনে তাকালো না, কিন্তু কেন সে বুঝে গেল কে এসেছে। সেই পদশব্দ ধীরে ধীরে কাছে নামতে লাগলো। সিঁড়ির শেষ ধাপে এসে থামলো। তারপর করিডোর পেরিয়ে আরেকটু এগিয়ে এলো। বেলা এখনও মুখ ফেরালো না। মনে হচ্ছিল যদি এখনই ঘুরে তাকায় তাহলে এতক্ষণে কষ্ট করে জোড়া লাগানো নিজেকে আর সামলাতে পারবে না। কয়েক সেকেন্ডের নিস্তব্ধতা, তারপর পেছন থেকে খুব পরিচিত নিচু স্থির একটা কণ্ঠস্বর ভেসে এলো। একা একা নিচে এসেছিস কেন? শব্দগুলো খুব সাধারণ, অথচ বেলার বুকের ভেতর যেন কেউ এক মুঠো আগুন ছুঁড়ে দিল। সে চোখ বন্ধ করে 1 সেকেন্ড দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে নিজেকে সামলে নিয়ে পেছন ফিরল। সায়র দাঁড়িয়ে আছে। দুতলার নরম আলোয় তার সাদা পাঞ্জাবিটা আরও ফ্যাকাশে দেখাচ্ছে। মুখে সেই পরিচিত গম্ভীরতা আছে ঠিকই, কিন্তু চোখ দুটো আজ অস্বাভাবিক রকমের তীক্ষ্ণ। সেখানে নিছক কৌতূহল নেই, আছে স্পষ্ট উদ্বেগ, আছে প্রশ্ন, আছে একটা অদ্ভুত অস্থিরতা, যেন সারা রাত ধরে সে কিছু একটা বোঝার চেষ্টা করছে আর এখন আর নিজেকে থামাতে পারেনি, তাই চলে এসেছে। বেলা চোখ নামিয়ে বলে, এমনি এলাম। সায়র কয়েক সেকেন্ড চুপ করে তার দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে এগিয়ে এসে বারান্দায় রেলিংয়ের কাছ থেকে খানিকটা দূরে থামল। খুব বেশি কাছে নয়, আবার এত দূরেও নয় যে কথা বলার ভেতরের টানটা কমে যায়। তার গলায় খুব হালকা প্রশ্নের সুর, এমনি। বেলা গলাটা স্বাভাবিক করার চেষ্টা করে বলে, হ্যাঁ, একটু মাথা ধরেছিল। সায়র এবারও সঙ্গে সঙ্গে কিছু বলল না, শুধু স্থির চোখে তাকিয়ে রইল তার দিকে। সে দৃষ্টিটা বেলার অস্বস্তি আরও বাড়িয়ে দিল, কারণ সে বুঝতে পারছে সায়র তার কথাটা বিশ্বাস করেনি। সায়র অবশেষে বলল, মাথা ধরেছে নাকি অন্য কিছু? বেলা একটু কেঁপে উঠল, কিন্তু নিজেকে সামলে নিয়ে বলল, আরে না, সত্যি একটু ভিড় লাগছিল, তাই নিচে এলাম। হইচই তো শুরু থেকেই ছিল, আর তোর তো এইসব হইচই উল্লাসই পছন্দ। এইটুকু বাক্যেই বেলা বুঝে গেল সায়র আজ খুব সহজে ছেড়ে দেবে না। তার ভেতরের জেদি অনুসন্ধানী মানুষটা আজ জেগে আছে। বেলা চোখ তুলল না, ধীরে বলল, আতশবাজির এত শব্দে একটু অস্বস্তি লাগছিল। সায়র আনমনে বলে ওঠে, আর সেই অস্বস্তিটা হঠাৎ করে রূপসা আসার পরেই হলো। বেলা এবার চুপ হয়ে গেল। প্রশ্নটা খুব স্বাভাবিক ভঙ্গিতে করা, কিন্তু এর ভেতরে যে সরাসরি সন্দেহ লুকিয়ে আছে সেটা বুঝতে তার অসুবিধা হলো না। সে ঠোঁট ভিজিয়ে নিয়ে অন্যদিকে তাকালো। সামনের অন্ধকারে চোখ রেখে বলল, আপনি উপরে যান, সবাই খুঁজবে। আর রূপসা আপু আসাতে আমার কিছু যায় আসে না। উনি আপনাদের আত্মীয়, ওনার এ বাড়িতে আসার যথেষ্ট অধিকার আছে। সায়র নড়ল না, বরং আরও স্থির হয়ে দাঁড়িয়ে বলল, সবাই খুঁজলে খুঁজুক, আমি আগে জানতে চাই কি হয়েছে। তাহলে বল আমাকে, কি কারণে তুই আপসেট?
বেলার বুকের ভেতরটা ধপ করে উঠল। এই মানুষটা কেন এমন করছে? কেন বারবার একই প্রশ্ন করছে? কেন তার ভেতরে সব কিছু এত কষ্টে লুকিয়ে রাখার পরও সেগুলো তুলে আনতে চাইছে? সে খুব আস্তে বলল, কিছু হয়নি। মিথ্যে। শব্দটা খুব নিচু গলায় বলা, কিন্তু তীক্ষ্ণ। বেলা মাথা তুলে তাকিয়ে ফেলল। সায়রের চোখ তখন সরাসরি তার চোখে। সেখানে কোনো রাগ নেই, কিন্তু এমন এক অস্বীকারহীন দৃঢ়তা আছে যে বেলার গলা শুকিয়ে এলো। নিজের কণ্ঠস্বরটাকে যতটা সম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করলো সে। আমি মিথ্যে বলছি না, সব একদম সত্যি। সায়র এক মুহূর্ত দৃষ্টি সরালো না। সায়র আবার বলল, বিকেলে তুই অন্যরকম ছিলি, হাসছিলি, কথা বলছিলি, সবার সঙ্গে তর্ক করছিলে, বিহানের সঙ্গে ঝগড়া করছিলি। তারপর হঠাৎ করে তুই একদম চুপ হয়ে গেলি। আমি ডাকলাম, ঠিকমতো উত্তর দিলি না। খেতে বসে প্লেটের দিকে তাকিয়ে বসে রইলি। আর্জেন্টিনা জিতলো, তবুও তোর মুখে সেই আগের মতো আনন্দ নেই। আর এখন সবার মাঝখান থেকে লুকিয়ে নিচে নেমে গেলি। এত কিছুর পরও যদি বলিস কিছু হয়নি, তাহলে সেটা আমি বিশ্বাস করব কিভাবে? প্রতিটা শব্দ যেন বেলার বুকের ভেতর গিয়ে বিঁধতে লাগলো। সে বুঝতে পারেনি সায়র তাকে এতটা খেয়াল করেছে। তার চুপ করে থাকা, ঠিকমতো না খাওয়া, চোখ না তুলে কথা বলা, সব এই ভাবনাটাই তাকে আরও দুর্বল করে দিল। কারণ যতই সে নিজেকে দূরে সরিয়ে রাখতে চাইছে, সায়রের এই খেয়াল রাখা ততই তার ভেতরের প্রতিরোধকে ভেঙে দিতে চাইছে। বেলা খুব কষ্টে নিজেকে সামলে নিয়ে বলল, আপনি এত কিছু ভেবে ফেলেছেন? আসলে তেমন কিছু না। সায়রের চোয়াল শক্ত করে বলে, তাহলে কেমন কিছু? কিছু না। বেলা, তার নামটা এত ভারী স্বরে উচ্চারিত হলো যে বেলার বুক কেঁপে উঠল। মনে হলো এই একটি ডাকি কত অপ্রকাশিত কথা মিশে আছে, বিরক্তি, উদ্বেগ, দাবি, প্রশ্ন, সব কিছু। সে দ্রুত মুখ ফিরিয়ে নিয়ে বলে, দয়া করে আপনি উপরে যান। তুই কি কাঁদছিলি? প্রশ্নটা এতটা হঠাৎ এলো যে বেলার নিঃশ্বাস যেন মাঝপথে আটকে গেল। তার আঙুলগুলো রেলিংয়ের উপর আরও শক্ত হয়ে গেল। চোখে হাত দিতে গিয়েও থেমে গেল সে। না, এই মুহূর্তে চোখ ছোঁয়া মানেই ধরা পড়ে যাওয়া। না, আবার মিথ্যে বলছিস, আমি কাঁদিনি। তাহলে তোর চোখ লাল কেন? বেলা এবার আর উত্তর দিতে পারল না। কি বলবে? বলবে যে এই লালচে চোখের কারণ আপনি নিজেই? বলবে যে তারই অজান্তে, তারই কয়েকটা স্বাভাবিক আচরণে, তারই কিছু সম্পর্কের দৃশ্যে বেলার বুক ভেঙে গেছে? বলবে যে সে চেষ্টা করেছে স্বাভাবিক থাকতে, কিন্তু পারছে না? না, কিছুই বলা যাবে না। সে খুব ধীরে বলল, মাথা ব্যথায় চোখে জ্বালা করছে। সায়রের ঠোঁট শক্ত হয়ে গেল। স্পষ্ট বোঝা গেল সে উত্তরেও সে সন্তুষ্ট নয়। সে আরও এক পা এগিয়ে এলো। এখন তাদের মাঝখানে দূরত্ব আরও কম। তবুও সে কোনো সীমা অতিক্রম করল না। শুধু তার উপস্থিতিটাই যেন বেলার চারপাশে চাপা একটা আবরণ তৈরি করে ফেলল। নরম স্বরে বলে, আমার দিকে তাকা। বেলার বুক ধক করে উঠল। সে তাকালো না, বরং আরও নিচের দিকে চোখ নামিয়ে বলল, দরকার নেই। আছে, নেই। বেলা, মার খাস না আমার হাতে। এইবার তার গলায় এমন এক অনড় দৃঢ়তা ছিল যা বেলার সব প্রতিরোধককে ভেতর থেকে কাঁপিয়ে দিল। অনিচ্ছা সত্ত্বেও সে ধীরে ধীরে মাথা তুলল। চোখে চোখ পড়তে যেন চারপাশের সব শব্দ একে একে মিলিয়ে গেল। উপরের উল্লাস, বাড়ির আলো, রাতের স্নিগ্ধ বাতাস, সব কিছু সেই মুহূর্তে শুধু নীরবতায় বাধা পড়ে রইল। দুটো দৃষ্টি মুখোমুখি, স্থির, অস্বস্তিকরভাবে গভীর। সায়রের চোখে প্রশ্নের চেয়ে উদ্বেগ বেশি। আর সেই উদ্বেগটাই বেলার জন্য সবচেয়ে বিপজ্জনক। কারণ যদি কেউ শুধু রাগ করতো বা জেরা করতো, তাহলে হয়তো সে সহজে নিজেকে শক্ত রাখতে পারত। কিন্তু এই উদ্বেগ, এই অকারণ, অনুচ্চারিত, অনাহুত খেয়াল, এটা কি সে
ভুল করে নিজের জন্য ভেবে ফেলেছে এতদিন। এটাকেই তো সে মনের ভেতর যত্ন করে বড় করেছে। তাই চোখ মেলা মাত্রই বেলা আবার দৃষ্টি সরিয়ে নিল। তার কণ্ঠস্বর এবার আরও নিচু, আরও ক্লান্তভাবে বলে, সব কিছু আপনার জানার দরকার নেই সায়র ভাই। সায়রের ভ্রু কুঁচকে বলে, আমার দরকার আছে। বেলায় একরকম অসহায় বিস্ময়ে তাকিয়ে ফেলল। কেন? প্রশ্নটা বেরিয়ে যাওয়ার পরেই সে বুঝল বলা ঠিক হয়নি। এত কিন্তু এতক্ষণ দেরি হয়ে গেছে। সায়র থেমে গেল, যেন সেও নিজের ভেতরের উত্তরটা খুঁজে পাচ্ছে না। কেন? খুব ছোট একটা প্রশ্ন, অথচ তার ভেতরেই যেন অজস্র অস্বস্তি লুকিয়ে আছে। সে কি সত্যিই জানে কেন তার এত দরকার হচ্ছে? কেন বেলার এই নীরবতা তার নিজের ভেতরেও এমন চাপা অস্থিরতা তৈরি করেছে? কয়েক সেকেন্ড নীরব থেকে সে শুধু বলল, কারণ তোকে এভাবে দেখতে আমার ভালো লাগছে না। বেলার বুকের ভেতরটা হঠাৎই মোচড় দিয়ে উঠল। এত সহজ একটা কথা, এত সাধারণ, অথচ এই মুহূর্তে এই কথাটাই তার জন্য সবচেয়ে অসহনীয় হয়ে উঠল। কারণ সে জানে এই কথার ভেতরে হয়তো কোনো প্রেম নেই, কোনো আলাদা দাবি নেই, কোনো নাম বা না দেওয়া সম্পর্ক নেই। আছে শুধু একটা আন্তরিক খোঁজ, হয়তো বড় ভাই সুলভ দায়িত্ব, হয়তো স্বাভাবিক স্নেহ। কিন্তু বেলার দুর্বল মন তো তাও শুনে ফেলবে অন্য অর্থে। আবারও ভুল করবে, আবারও আশা করবে না। সেটা হতে দেওয়া যাবে না। সে দ্রুত নিজের মুখ শক্ত করে বলল, আমি ঠিক আছি, তুই ঠিক নেই। বেলা এবার খুব ধীরে, গলা কাঁপলেও নিজেকে শক্ত রেখে বলল, প্লিজ আমাকে আর এই বিষয়ে কিছু জিজ্ঞেস করবেন না। আমি সত্যি এখন কিছু বলতে পারবো না। সায়র স্থির হয়ে দাঁড়িয়ে রইল। বেলার চোখে আবারও পানি চিকচিক করছে। সে মরিয়া হয়ে মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল, যাতে সেটা দেখা না যায়। কিন্তু সায়র দেখেছে, খুব স্পষ্টভাবে দেখেছে। আর সেই দৃশ্যটা তার বুকের ভেতর অদ্ভুত একটা অসহায় রাগ তৈরি করলো। কার উপর সে নিজেও জানে না। বেলার উপর, নিজের উপর, নাকি সে অদৃশ্য কারণটার উপর যেটা বেলাকে কাঁদিয়েছে। সে খুব নিচু গলায় বলল, কেউ কিছু বলেছে তোকে? বেলা মাথা নাড়িয়ে বলে, না। তাহলে? বেলা এবার চোখ বন্ধ করলো। না আর না। এই প্রশ্নোত্তর যদি আরও 1 মিনিট চলে তাহলে সে ভেঙে পড়বে। আর সে সায়রের সামনে কাঁদতে চায় না, কোনোভাবেই না। তাই নিজেকে জোর করে সামলে নিয়ে সে এক ধাপ সরে দাঁড়ালো। আমি উপরে যাচ্ছি। সায়র খুব স্বাভাবিকভাবে পথ ছেড়ে দিতে পারত, কিন্তু সে নড়ল না, শুধু দাঁড়িয়ে রইল। এমনভাবে নয় যে বেলাকে আটকে দিচ্ছে, কিন্তু এমনভাবেই যে তাকে পাশ কাটিয়ে যেতে হলে এক মুহূর্তের জন্য খুব কাছ দিয়ে যেতে হবে। সে মাথা নিচু করে খুব ধীরে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলো। ঠিক সে সময় সায়র ওর কোমর ধরে নিজের সঙ্গে মিশিয়ে দাঁড় করায়। আচমকা এমন টানে বেলা ভয় পেয়ে যায়। সে পিটপিট করে সায়রের মুখের দিকে তাকায়। তার হৃৎস্পন্দন দ্রুত গতিতে চলছে। সায়র তার মুখের দিকে তাকিয়ে বলে, তুই যদি কাউকে কিছু বলতে না চাস, ঠিক আছে, জোর করব না, কিন্তু মন খারাপ করে থাকবি না। এতটুকু বলেই ছেড়ে দিল বেলাকে। বেলা ছাড়া পেয়ে কোনো উত্তর না দিয়ে দ্রুত সিঁড়ির দিকে হাঁটা দিল। সায়র পেছন থেকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। বেলা সিঁড়ির প্রথম ধাপে পা বাড়ালো, তারপর দ্বিতীয়, তারপর তৃতীয়। উপরের আলো ধীরে ধীরে তার গায়ে পড়তে লাগলো, কিন্তু তার আগে সে হাতের পিঠ দিয়ে দ্রুত চোখ মুছে নিল। ছাদে ওঠার আগে নিজের মুখটাকে আবারও যতটা সম্ভব স্বাভাবিক করে নিতে হবে। কেউ কিছু বুঝতে পারবে না, কেউ না। সায়র নিচে দাঁড়িয়েই সেটা দেখলো। তার বুকের ভেতর কেমন ভারী একটা অনুভূতি জমে উঠল। বেলা তাকে কিছুই বলেনি, তবুও তার নীরবতা যেন অনেক কথার চেয়েও বেশি কিছু বলে গেল। সে বুঝতে পারছে এখানে এমন কিছু আছে যা বেলা মরিয়া হয়ে আড়াল করতে চাইছে। আর অদ্ভুতভাবে সে গোপন কষ্টটার সঙ্গে নিজের একটা সম্পর্ক আছে কি না, এই প্রশ্নটাও এখন তাকে তাড়া করে বেড়াচ্ছে। কয়েক সেকেন্ড পর সেও ধীরে ধীরে সিঁড়ির দিকে এগোলো। আর ঠিক তখনই ছাদের উপর দুই ভিন্ন প্রান্তে দাঁড়িয়ে থাকা দুই জোড়া চোখ আবারও সেই দৃশ্যে ধরে ফেলল। রূপসা আর মমতাজ বেগম। রূপসা একটু দূরে দাঁড়িয়ে ছিল, হাতে আধ খাওয়া গ্লাস।
বিহান কিছু একটা বলছিল, আশেপাশে সবাই হাসছিল, কিন্তু তার মন আর সেখানে ছিল না। সিঁড়ির দিকেই তার নজর বারবার চলে যাচ্ছিল। প্রথমে সে দেখল বেলাকে উপর উঠতে, মুখে জোর করে হাসি টেনে খুব স্বাভাবিক থাকার চেষ্টা করে বেলা ছাদে ফিরল। তারপর মাত্র কয়েক মুহূর্তের ব্যবধানে সায়রও সিঁড়ি বেয়ে উপরে উঠল। এই দৃশ্যটা দেখার পর রূপসার চোখ, মুখের ভঙ্গি বদলে যায়। সে খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করলো বেলা কারো দিকে তাকাচ্ছে না। সরাসরি ইরার পাশে গিয়ে দাঁড়ালো, আর সায়র উপরে উঠেও একবার চারপাশে তাকিয়ে নিল, যেন নিজেকে খুব স্বাভাবিক দেখাতে চাইছে। কিন্তু রূপসার চোখ এড়ালো না সেই এক ঝলক দৃষ্টি, যেটা উঠেই সায়র বেলার দিকে ছুড়ে দিয়েছিল। খুব ক্ষণিকের জন্য, কিন্তু যথেষ্ট। রূপসার আঙুলগুলো গ্লাসের গায়ে শক্ত করে ধরল। তার ঠোঁটে একটা ভদ্র হাসি ছিল ঠিকই, কিন্তু সেই হাসির ভেতর আর উষ্ণতা নেই। বুকের ভেতর ঈর্ষা আর বিরক্তির কাঁটা একসঙ্গে বিঁধে উঠল। মনে মনে ভাবল, ওরা কি একসঙ্গে ছিল? কি কথা ছিল ওদের এত? আর এমন কি হয়েছে যে ওর পেছন পেছন নিচে নামতে হলো, আবার একসঙ্গে ছাদে এলো? অন্যদিকে মমতাজ বেগমও সব কিছু লক্ষ্য করছিলেন, নিজের স্বভাবসিদ্ধ নীরব সতর্কতায়। তার চোখ খুব বেশি কিছু প্রকাশ করল না, কিন্তু ভেতরে ভেতরে তিনি ইতিমধ্যেই অসন্তুষ্ট হয়ে উঠেছেন। বেলার এই অকারণ গুরুত্ব পাওয়া, সায়রের তার প্রতি বাড়তি খেয়াল, একসঙ্গে নিচে যাওয়া, সব কিছুই তার ভালো লাগছে না। তিনি মুখ শক্ত করে তাকিয়ে রইলেন বেলার দিকে। মেয়েটা ফিরে এসেছে, কিন্তু তার মুখের ভেতরের ভাঙ্গা ভাবটা পুরোপুরি চাপা পড়েনি। আর সায়র, সেও আগের মতো স্বাভাবিক দেখানোর চেষ্টা করছে ঠিকই, কিন্তু চোখের গভীরে একরকম চাপা অস্থিরতা স্পষ্ট। এই সামান্য কয়েক মিনিটে কি কথা হয়েছে তিনিই জানেন না, কিন্তু এটুকু বুঝতে আর অসুবিধা হলো না। এই কাহিনী এখানে থামানো দরকার, নইলে সামনে ঝামেলা আরও বাড়বে। ছাদের উপর আবারও উল্লাস চলছে, হাসি চলছে, ছবি তোলা চলছে। বিহান নতুন করে সবাইকে জড়ো করে কেক কাটার পরিকল্পনা করছে, কিন্তু এই সমস্ত শব্দ, আলো, হাসির আড়ালে নিঃশব্দে আরেকটা স্রোত বইতে শুরু করেছে। অস্বস্তি, ঈর্ষা লোকানো কষ্ট আর অপ্রকাশিত প্রশ্নের স্রোত। আর সেই স্রোতের একেবারে মাঝখানে দাঁড়িয়ে আছে বেলা। আর এদিকে যে দুজোড়া চোখের তীক্ষ্ণ দৃষ্টি বেলার প্রতিটা পদক্ষেপ পর্যবেক্ষণ করে যাচ্ছে, যেটা সে বুঝতেও পারল না।